গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা কিছু শিখতে চাইছো, পরীক্ষা প্রস্তুতির ভিডিও মানে এটুকু জানবে যে কিছু না কিছু অল্প একটু শিখতে পারবে। তো যারা কিছু শিখতে চাইছো তোমরা থাকো, বাকিরা যারা শুধুমাত্র ভাবছো যে এক্সাম ডেটের ব্যাপার, যে কবে এক্সাম হবে, আদৌ হবে কিনা, এই সমস্ত ব্যাপার রোজই একঘেয়েমি কথা যারা শুনতে চাইছো তোমরা স্কিপ করতে পারো। তো আগেও বলেছি যে পরীক্ষার যেটা ব্যাপার সেটা আমরা গেস করতে পারি, এখনো ঠিকঠাক কিছুই হয়নি, তবে জুন মাসে হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। তো সেইভাবে প্রিপারেশন করা উচিত, এর আগেও তোমাদেরকে বলেছিলাম এবং সেইভাবে একটা তোমাদেরকে স্ট্র্যাটেজিও করে দিয়েছি বা টাইম ডিউরেশনও বলে দিয়েছি যে প্রিলিমিনের জন্য কতটা কি সময় পাবে। তো যারা পরীক্ষা প্রস্তুতির হাত ধরে নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছে, অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই রবিবার সোমবার পর্যন্ত অ্যাডমিশনটা চলবে, ঠিক আছে? এই ব্যাচের লাস্ট অ্যাডমিশন ডেট যেটা, সেটা হচ্ছে সোমবার, অর্থাৎ হচ্ছে তোমার 17 তারিখ, 17ই মার্চ পর্যন্ত অ্যাডমিশন চলবে। তো দেখো আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার করা, ইংলিশ, ডেসক্রিপটিভ ইংলিশ বা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। দেখো যে সরাসরি তোমার ট্রান্সলেশন হোক বা হচ্ছে রিপোর্ট রাইটিং হোক বা প্রেসি রাইটিং হোক, যে কোনো জায়গায় সব জায়গায় তোমাকে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। কারণ মুখস্থ করলে তুমি হয়তো রিপোর্ট রাইটিংটা পারবে, প্রেসি রাইটিং এর নিয়ম কানুন জানা থাকলেও যদি সেন্টেন্স স্ট্রাকচার না করতে পারো তাহলে ভুল হয়ে যাবে। তো এই জিনিসটা জানার জন্য যে জিনিসটা দেখো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার করা তোমাকে শিখতে হবে। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার করা শিখতে হবে, এবং সিম্পল সেন্টেন্সের মধ্যে যেটা, সেটা হচ্ছে জিরান্ডের ব্যবহার, আর জিরান্ড এবং হচ্ছে পার্টিসিপল এবং হচ্ছে ইনফিনিটিভ, এই তিনটের ব্যবহারটা যদি শিখে নিতে পারো তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয়ে যাবে। কিন্তু ভালো করে বুঝতে হবে এটাকে এবং বুঝে অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে, তবেই শিখতে পারবে। তো প্রথমে স্টেপ বাই স্টেপ বলার আমি চেষ্টা করছি। যে প্রথমে একটা জিনিস দেখো যে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট আমরা বলি না যে ইংরেজিতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে দেখতে হয়। তো সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, অর্থাৎ যে কাজটা করছে, মানে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে বলা হচ্ছে সাবজেক্ট। ভার্ব, ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ, অর্থাৎ কাজ করা বোঝায়। আর অবজেক্ট, অবজেক্ট যেটা, সেটা মানে হচ্ছে কর্ম। এই কর্ম মানে কি হচ্ছে যে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক, অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। তো প্রথমে দেখো আসে যে ইনট্রানজিটিভ, ঠিক আছে? ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক। অকর্মক মানে কি? যে বাক্যে কোনো কর্ম থাকে না তাকে বলা হয় অকর্মক। যেমন আমি খেলি, কি হয়েছে? আই প্লে, ঠিক আছে? আই প্লে, এই জায়গাতে কি আছে? শুধু সাবজেক্ট আছে, আর তারপরে কি আছে? ভার্ব আছে। তারপরে কি হচ্ছে? লোকটি রাস্তার উপর হাঁটছে, লোকটি রাস্তার উপর দিয়ে হাঁটছে, তাহলে কি করব? দেখো এখানে টেন্সটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, হাঁটছে এরকম বোঝাচ্ছে, তার মানে হচ্ছে দ্য ম্যান ইজ ওয়াকিং, দ্য ম্যান ইজ ওয়াকিং অন দ্য রোড, দ্য ম্যান ইজ ওয়াকিং অন দ্য রোড। এই জায়গাতে কি হচ্ছে যে শেষে, মানে বেশ কিছু জনের ধারণা এটা আছে শেষে যেটুকু থাকে সেটাকে বলা হয় অবজেক্ট, কারণ ভয়েস চেঞ্জ করার সময় আমরা শেষেরটাকে অবজেক্টটা ধরে সাবজেক্ট করি, সেটা নয় কিন্তু। যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, মানুষটি কোথায় হাঁটছে হবে, তাই তো? যে রাস্তার উপর দিয়ে হাঁটছে, কিন্তু কি হাঁটছে হবে? মানুষটি কাকে হাঁটছে হবে? হবে না। তাই কি এখানেও কোনো অবজেক্ট নেই, অর্থাৎ এটাকে বলা যায় ইনট্রান্সিটিভ, মানে হচ্ছে এখানে বাংলায় বলতে পারো অকর্মক, ঠিক আছে? অকর্মক বাক্য এখানে। তারপরে কি হচ্ছে যে ট্রান্সিটিভ মানে হচ্ছে কি সকর্মক, মানে যেখানে অবজেক্ট থাকবে, যেখানে কর্ম থাকবে। যেমন গতকাল আমি একটি পেন কিনেছিলাম, গতকাল আমি কি কিনেছিলাম? কি, অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে? পেন কিনেছিলাম, এটাকে বলা হচ্ছে কি? যে অবজেক্ট। তাহলে ধরো দেখো যে কি হয়েছে যে গতকাল, এটাকে আমি পরে অ্যাড করব, সাবজেক্ট কোনটা আগে? আমি, তাহলে যে আই। কিনেছিলাম, তাহলে কি সিম্পল পাস্টে করব, তাহলে বাই, বাই থেকে কি হবে? বট, তাহলে হচ্ছে আই বট, আমি কিনেছিলাম একটি পেন, আই বট এ পেন, আই বট এ পেন ইয়েস্টারডে, গতকাল মানে ইয়েস্টারডে। এবার কোনো কোনো বাক্যে একাধিক অবজেক্ট থাকতে পারে, ঠিক আছে? একাধিক অবজেক্ট থাকতে পারে, যেমন সেকেন্ড যে সাবজেক্টটা আছে, দেখো যে আমি তোমাকে প্রয়োজনীয় সাহায্য দেব, আমি তোমাকে প্রয়োজনীয় সাহায্য দেব, তাহলে আমি তোমাকে কি দেব? যদি একটা বলি তাহলে হচ্ছে প্রয়োজনীয় সাহায্য দেব। আমি প্রয়োজনীয় সাহায্য কাকে দেব? তোমাকে দেব। তার মানে এখানে দুটো অবজেক্ট আছে, ঠিক আছে? এটা একটা অবজেক্ট তোমাকে, আর একটা হচ্ছে প্রয়োজনীয় সাহায্য, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্ব কোনটা, এই সাবজেক্ট কোনটা? সেটা হচ্ছে আমি, তাহলে আই। দেব, ভার্ব কোনটা? সেটা হচ্ছে দেওয়া। তাহলে কি হবে? ফিউচারে করবো, এটা ফিউচার ইনডিফিনিট, সাহায্য দেবে বলেছে, তাহলে কি করবো? যে আই শ্যাল গিভ, আই শ্যাল গিভ, আই শ্যাল গিভ ইউ, আই শ্যাল গিভ ইউ
প্রয়োজনীয় সাহায্য মানে হচ্ছে এ নেসেসারি হেল্প, এ নেসেসারি হেল্প, আই শ্যাল গিভ ইউ এ নেসেসারি হেল্প। তার মানে আমরা কি দেখলাম যে একাধিক কর্ম নাও থাকতে পারে কিন্তু ভার্ব মাস্ট, ভার্ব ক্রিয়াপদ অবশ্যই থাকতে হবে, কর্ম কিন্তু নাও থাকতে পারে, আবার কর্ম এক বা একাধিক থাকতে পারে। এবার দেখো যে ফাইনাইট, ফাইনাইট মানে কি হয়েছে যে সমাপিকা ক্রিয়া, ঠিক আছে, ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, মানে যে ক্রিয়াপদের দ্বারা অর্থ বা হচ্ছে কাজ বা ক্রিয়া সেটা হচ্ছে সম্পূর্ণ হয়, সেটাকে বলা যায় ফাইনাইট ভার্ব। যেমন আমি একটি বাঘ দেখেছিলাম, ঠিক আছে, আমি একটি বাঘ দেখেছিলাম, তার মানে আমি আই, ভার্ব কি হয়েছে স, যে দেখেছিলাম আই স এ টাইগার, আই স এ টাইগার। সেটি জঙ্গলে প্রবেশ করেছিল মানে ইট, প্রবেশ করেছিল মানে যে এন্টার্ড, ইট এন্টার্ড, প্রবেশ করা মানে ইট এন্টার দ্য ফরেস্ট করতে পারো বা জাঙ্গল করতে পারো, ইট এন্টার দ্য ফরেস্ট বা হচ্ছে জাঙ্গল। এবার এটা থেকে কিভাবে সিম্পল সেন্টেন্স বানাবে বা যে পার্টিসিপেল করবে সেটা আমি পরে দেখাচ্ছি, শুধু এখন আমি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের ব্যাপারটা বলছি। তাহলে এখানে দেখেছিলাম মানে সম্পূর্ণ বোঝাচ্ছে, তারপর হচ্ছে প্রবেশ করেছিল ক্রিয়াপদ সম্পূর্ণ বোঝাচ্ছে, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার নন ফাইনাইট মানে কি, নন ফাইনাইট মানে যে অসমাপিকা। যেমন কি দেখো যে জাগতিক বস্তু পরিত্যাগ করে লোকটি জঙ্গলে আশ্রয় নিয়েছিল, জাগতিক বস্তু পরিত্যাগ করে, অর্থাৎ এই যে পরিত্যাগ করে, যদি বলতাম যে পরিত্যাগ করেছিল তাহলে ক্রিয়াপদ সম্পন্ন হতো, কিন্তু পরিত্যাগ করে মানে কি শেষে একটা জিজ্ঞাসা থেকে যাচ্ছে, মানে সম্পূর্ণ হচ্ছে না বাক্য, এটাকে বলা হচ্ছে কি নন ফাইনাইট। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি করা হয়, যেমন লিভ, লিভ মানে হচ্ছে পরিত্যাগ করা, এখান থেকে আমি কি করব যে লিভিং, ঠিক আছে, এখান থেকে আমি কি করব যে লিভিং, যে লিভিং জাগতিক বস্তু মানে করতে পারি যে মেটেরিয়ালিস্টিক থিং, তাহলে কি হচ্ছে যে লিভিং মেটেরিয়ালিস্টিক, মেটেরিয়ালিস্টিক থিং, মেটেরিয়ালিস্টিক থিংস, লোকটি মানে হচ্ছে দ্য ম্যান, দ্য ম্যান আশ্রয় নিয়েছিল, তাহলে কি হচ্ছে আশ্রয় নিয়েছিল, নিয়েছিল এটা হচ্ছে ভার্ব, তাহলে হচ্ছে টুক, দ্য ম্যান টুক এ শেল্টার, টুক এ শেল্টার। এবার দেখো যে আসল আমরা চলে আসছি যে ভার্ব থেকে জিরান্ড বা পার্টিসিপেল বা হচ্ছে ইনফিনিটিভ করা। তো প্রথমে কি আছে দেখো যে ভার্বের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপেল হয়, অর্থাৎ ভার্ব যেটা যেমন ওয়াক, ওয়াক এটা মানে হচ্ছে হাঁটা, এর সঙ্গে যদি আইএনজি যোগ করো তাহলে কি দাঁড়াবে, সেটা হচ্ছে ওয়াকিং, ঠিক আছে, ওয়াকিং। তো এই যে ভার্বের সঙ্গে আমি আইএনজি যোগ করলাম এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে জিরান্ড। এবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে পার্টিসিপেল হয়, কিন্তু ভালো করে একটু খেয়াল করো, প্রথমে কি বলেছি যে বাক্য, বাংলা বাক্য যেটা সেটা হচ্ছে হাঁটা একটি ভালো ব্যায়াম, হাঁটা একটি ভালো ব্যায়াম। তাহলে ওয়াক, ওয়াকের সঙ্গে আইএনজি যোগ করলে হলো ওয়াকিং, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, এখানে ওয়াকিং যেটা সেটাই হচ্ছে সাবজেক্ট, যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং হাঁটা হলো, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তার মানে এখানে যে ওয়াকিং আছে এই ওয়াকিং মানেই কিন্তু তোমার ভার্ব নয় এটা, ঠিক আছে, যে হয়তো ভাববে যে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি জানি যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়, প্লেয়িং, ড্রয়িং, কিন্তু এখানে ওয়াকিং প্রথমে বসেছে, অর্থাৎ এই ওয়াকিং এটা হচ্ছে নাউন, ঠিক আছে, হাঁটা বোঝাচ্ছে, অর্থাৎ জিরান্ড অ্যাক্টস অ্যাজ এ নাউন, ঠিক আছে, জিরান্ড অ্যাক্টস অ্যাজ এ নাউন, অর্থাৎ জিরান্ড নাউনের কাজ করবে, নামের কাজ করবে, বিশেষ্যর কাজ করবে, যে ওয়াকিং হাঁটা, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। নেক্সট কি আছে যে আমি লেখা অভ্যাস করছি, আমি লেখা অভ্যাস করছি, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আমি আই, এবার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে যে আমি অভ্যেস করছি এরকম আছে, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব, তাহলে হচ্ছে আই অ্যাম, আই অ্যাম। দেখো মেন ভার্ব কোনটা, এখানে হচ্ছে অভ্যেস করা, ঠিক আছে, অভ্যেস করছি, অভ্যেস করছি এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে কি করবো অভ্যেস করা, প্র্যাকটিস, তাহলে সেখান থেকে কি হবে প্র্যাকটিসিং, তাহলে যে আই অ্যাম প্র্যাকটিসিং, আই অ্যাম প্র্যাকটিসিং কি হবে লেখা, লেখা মানে হচ্ছে কি যে রাইট মানে হচ্ছে লেখা ভার্ব, আর এই লেখা যেটা সেটা হচ্ছে নাউন বোঝাচ্ছে, তাই কি হবে রাইটিং, তাই হচ্ছে রাইটিং। তাহলে এই জায়গাতে যে ওয়াকিং এটাও কোনো ভার্ব নয়, এখানে যে রাইটিং এটাও কোনো ভার্ব নয়, ঠিক আছে, এই দুটোই হচ্ছে কি নাউন। আর আরেকটা জিনিস কি ব্যতিক্রম দেখতে পাচ্ছ, এখানে ওয়াকিং ফার্স্টে বসেছিল, অর্থাৎ এই জায়গাতে ওয়াকিং যেটা কাজ করছে সেটা হচ্ছে সাবজেক্ট, মানে হচ্ছে এটা কর্তার কাজ করছে, সাবজেক্ট, যে হাঁটা, কি ভালো ব্যায়াম মানে কি কোন জিনিসটা ভালো ব্যায়াম, ওয়াকিং। আর এখানে কি হচ্ছে যে আই অ্যাম প্র্যাকটিসিং মানে আমি অভ্যাস করছি লেখা, কি অভ্যাস করছি আমি, লেখা অভ্যাস করছি, অর্থাৎ আই যেটা এখানে সাবজেক্ট আই আছে,
তার মানে এই রাইটিং যেটা শেষে দেওয়া আছে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট যাই হোক দুটোই হচ্ছে নাউন। তার মানে এখানে ওয়াকিং যেটা হলো সেটা জিরান্ড, কিন্তু জিরান্ড আবার কি, এটা হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো ওয়াকিং। এখানে রাইটিং, রাইটিং হচ্ছে একটা জিরান্ড, কিন্তু অ্যাজ এ অবজেক্ট হিসেবে এখানে কি হলো, ইউজ হলো। নেক্সট কি আছে, পড়া থামাও। পড়া থামাও মানে হচ্ছে কি স্টপ, থামাও স্টপ, ঠিক আছে। কি পড়া মানে হচ্ছে স্টপ রিডিং, স্টপ রিডিং, পড়া থামাও। তারপর হচ্ছে ঘুমানোর ঘর। ঘুমানোর ঘর মানে এটা একটা ফ্রেজ বলছি যে স্লিপিং রুম। কেমন রুম, মানে যে ঘরে ঘুমানো হয় তার মানে কি স্লিপিং রুম। রান্নাঘর মানে কিচেন রুম, সেরকম বলি স্লিপিং রুম, স্লিপিং রুম মানে ঘুমানোর ঘর। কাজের জায়গা, ওয়ার্কিং প্লেস বা ওয়ার্কিং প্লেস, ওয়ার্কিং প্লেস কাজের জায়গা। তো এইগুলো সব কি হলো, এতক্ষণ ধরে যেগুলো বকবক করলাম এই সমস্ত জিনিস, এইগুলো হচ্ছে জিরান্ডের ইউজ শেখালাম, মানে জিরান্ড হলো। তো সুতরাং জিরান্ড অ্যাক্টস অ্যাজ বা জিরান্ড নাউনের মতো কাজ করে, জিরান্ড নাউনের মতো কাজ করে। আরো একটা জিনিস এখানে দেখে নাও, সেটা ট্রান্সলেশনেও কাজে লাগতে পারে বা হচ্ছে সেন্টেন্স এরর বা কমন এররের ক্ষেত্রে কাজে লাগবে। যে ইনসিস্ট, প্রহিবিট, প্রিভেন্ট, ডেজিস্ট, থিঙ্ক, অবজেক্ট এটসেট্রা ভার্ব, এই ভার্বের সাথে সর্বদা জিরান্ড হয়, কারণ এইগুলো দিয়ে ইনফিনিটিভ করা যায় না, ঠিক আছে। এইগুলো দিয়ে সর্বদা জিরান্ডের প্রয়োগ হয়, জিরান্ড হয়। যেমন দেখো যে সে তাকে সেখানে যেতে প্রভাবিত করেছিল, সে তাকে সেখানে যেতে প্রভাবিত করেছিল, তাহলে হচ্ছে হি, প্রভাবিত করা মানে ইনসিস্ট করা, তাহলে যে হি ইনসিস্টেড, হি ইনসিস্টেড, হি ইনসিস্টেড হিম, সে তাকে প্রভাবিত করেছিল, হি ইনসিস্টেড হিম, ইনসিস্টেড পরে প্রিপোজিশন অন বসে, তো হি ইনসিস্টেড হিম অন গোয়িং দেয়ার, অন গোয়িং দেয়ার। অর্থাৎ এখানে কেউ এরকম করতে পারে না যে হি ইনসিস্টেড টু গো দেয়ার, ঠিক আছে, বা হি ইনসিস্টেড হিম টু গো দেয়ার হবে না, হি ইনসিস্টেড হিম অন গোয়িং দেয়ার। অর্থাৎ এই যে গোয়িং, এই গোয়িং যে ব্যাপারটা এখানে ভার্ব নয়, এটা হচ্ছে কি যাওয়া, কাজ মানে যাওয়া ব্যাপারটা সেটা বোঝাচ্ছে। তো এটা হচ্ছে কি যে নাউন, অর্থাৎ এখানে গোয়িং যেটা কাজ করছে সেটা অ্যাক্সেসে নাউন। তো হি ইনসিস্টেড হিম অন গোয়িং দেয়ার। তারপরে সে তার পুত্রকে ধূমপান থেকে বাধা দিয়েছিল, সে তার পুত্রকে ধূমপান থেকে বাধা দিয়েছিল, তাহলে সে বাধা দিয়েছিল, তাহলে হি প্রহিবিটেড, হি প্রহিবিটেড, হি প্রহিবিটেড হিজ সন, হি প্রহিবিটেড হিজ সন, প্রহিবিটেড পরে প্রিপোজিশন ফ্রম হয়, তাহলে কি হবে যে হি প্রহিবিটেড হিজ সন ফ্রম স্মোকিং, ফ্রম স্মোকিং। এটা তোমরা নিজেরা করবে। এটা বলছি যে আমি সেখানে যাওয়ার কথা ভাবছি, আমি ভাবছি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো, তাহলে আই অ্যাম থিঙ্কিং, আই অ্যাম থিঙ্কিং, সেই একই ব্যাপার, আমি সেখানে যাওয়ার কথা ভাবছি মানে আই অ্যাম থিঙ্কিং অফ গোয়িং দেয়ার, অফ গোয়িং দেয়ার, অফ গোয়িং দেয়ার। তাহলে এইগুলো হয়ে গেল যে জিরান্ডের অ্যাপ্লিকেশন। এবার পার্টিসিপেলের দু একটা করে দিচ্ছি, তার আগে বলে দিচ্ছি যে পরীক্ষা প্রস্তুতিতে বেসিক ইংলিশের ক্লাস এখনো স্টার্ট করিনি, ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা নতুন ব্যাচে জয়েন করতে চাইছো 7797427274 এই নম্বরে ইমিডিয়েট যোগাযোগ করে নিতে পারো। আর বলেছি লাস্ট ডেট সেটা হচ্ছে সোমবার, এই লাস্ট ডেট বলেই ভুল করি, তার কারণ হচ্ছে যেদিনকে বলি সবাই দেখা যাবে সেই দিনকেই অ্যাডমিশন নিচ্ছে। আরো একটা জিনিস যে সোমবারও সেটা হচ্ছে যে বিকেল 4টে পর্যন্ত নেবো, তার কারণ হচ্ছে 7:30 থেকে ক্লাস আছে, ওই 5টা 6টা 7টা তখন যদি 4টের পরে যদি কেউ অ্যাডমিশন নাও তাহলে কিন্তু হবে না, সম্ভব নয়, কারণ তার আগে আমাকে সবকিছু রেডি করতে হয়। তো দেখুন যে পার্টিসিপেল, পার্টিসিপেল কি হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে বলতে পারো পার্টিসিপেল। যেমন হচ্ছে দুটো, একটা যে প্রেজেন্ট পার্টিসিপেল হতে পারে বা হচ্ছে পাস্ট পার্টিসিপেল হতে পারে। এগুলো এখন এক্সাম্পল না বলে সরাসরি আমরা বাক্যতে চলে যাচ্ছি। যেমন একটা সেন্টেন্স দেখো, লক্ষ্য করো যে আমরা একটা বাঘ দেখেছিলাম, আমরা একটা বাঘ দেখেছিলাম, মানে প্রথমে যে সেন্টেন্সটা বলেছিলাম যে আই কি করব, আই স এ টাইগার, আই স এ টাইগার। সেটি অরণ্যে প্রবেশ করেছিল, কি হবে যে ইট এন্টার্ড, ইট এন্টার্ড দ্য ফরেস্ট, ইট এন্টার্ড দ্য ফরেস্ট। এবার দেখো যে এই দুটো বাক্যকে যদি আমি একসঙ্গে জুড়ে দিই তাহলে কি বলবো, যে আমরা গভীর অরণ্যে একটি বাঘকে প্রবেশ করতে দেখেছিলাম, আমরা গভীর অরণ্যে একটা বাঘকে প্রবেশ করতে দেখেছিলাম। অর্থাৎ এই জায়গায়, ঠিক আছে, এই জায়গাতে যে কেমন বাঘ দেখেছিলাম, গভীর অরণ্যে প্রবেশকারী মানে প্রবেশ করা রত অবস্থায় সেই রকম একটা বাঘকে দেখেছিলাম। অর্থাৎ এইখানে কি হবে যে যেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে পার্টিসিপেল, এবং পার্টিসিপেল অ্যাক্টস অ্যাজ এ অ্যাডজেক্টিভ। তো কি হবে এই জায়গাটা যে আই স, আমরা দেখেছিলাম, আই স এ টাইগার, আই স এ টাইগার, এই যে এন্টার দেওয়া আছে সেটাকে কি করতে হবে, এন্টারিং, মানে আই স এ টাইগার
এন্টারিং দ্য ফরেস্ট, এন্টারিং দ্য ফরেস্ট, এন্টারিং দ্য ফরেস্ট। এটা দেখালাম। এই যে এন্টারিং হলো, এটা কি হলো, যে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল হলো। এবার একটা পাস্ট পার্টিসিপল দেখাই। পাস্ট পার্টিসিপল মানে কি, যেমন ধরো ক্ষুধার তাড়নায়, ক্ষুধার তাড়নায় সে এক টুকরো রুটি চুরি করেছিল, ক্ষুধার তাড়নায়, অর্থাৎ তাড়নায় বা হচ্ছে চালিত হওয়া, ঠিক আছে, মানে ড্রাইভ মানে হচ্ছে চালনা করা, সেখান থেকে চালিত হওয়া মানে কি করবো, ড্রাইভ থেকে ড্রোভ, ড্রিভেন, অর্থাৎ যেমন থার্ড পার্সন, যেটা এই ভার্বের যেটা থার্ড ফর্ম বলি সেটাকে পাস্ট পার্টিসিপল বলি। তাহলে ড্রাইভ থেকে কি আসছে, যে ড্রিভেন, তাহলে ড্রিভেন বাই হাঙ্গার, ড্রিভেন বাই হাঙ্গার, সে এক টুকরো রুটি চুরি করেছিল, হি স্টোল এ পিস অফ, এ পিস অফ ব্রেড। সে উত্তেজক কুকুর নিয়ে খেলে, সে উত্তেজক কুকুর নিয়ে খেলে, তো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে কি হবে, হি প্লেজ, সে খেলে, হি প্লেজ উইথ, হি প্লেজ উইথ, উত্তেজক মানে যে এক্সাইটেড, এক্সাইটেড, কেমন এক্সাইটেড ডগস, এক্সাইটেড ডগ। তারপরে এখানে যেমন যাত্রী আহত যাত্রী মানে কি, ইনজিওর্ড থেকে হচ্ছে ইনজিওর্ড, কেমন ইনজিওর্ড, আহত, অর্থাৎ এইগুলো সব কি, এগুলো হচ্ছে যে পার্টিসিপেল, অর্থাৎ পার্টিসিপেল অ্যাক্টস অ্যাজ এ কি হচ্ছে, অ্যাডজেক্টিভ। তাহলে এই পর্যন্ত হয়ে থাকলেও, যে আরেকটা জিনিস অনেকেই বলেছিলে, বলো যে যখন কোর্সের কথা বলি বা পেড ব্যাচের কথা বলি, তাদের উদ্দেশ্যে অনেকে বলে যে ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস অনেক আছে, মানে এইটুকু জানবো যে পরীক্ষা প্রস্তুতির যা ফ্রি ক্লাস আছে, এরকম অনেক ক্যান্ডিডেট আছে চাকরি পাওয়ার পরে আমরা নিজেরাই মেসেজ করে যে শুধু ফ্রি ক্লাস দেখেছিলাম দিয়ে চাকরিটা পেয়েছে। তো এইরকম এত ফ্রি ক্লাস বা এত কন্টেন্ট, ঠিক আছে, এটা একমাত্র পরীক্ষা প্রস্তুতি থাকে। বাকি যেখানে থাকে সব হচ্ছে এক্সাম ডেট, যে এক্সাম কবে হচ্ছে, কাট অফ কত যেতে পারে, তারপর হচ্ছে শুধু স্ট্র্যাটেজি, এই অমুক তমুক এইসবই আসে। তাই যারা এই ধরনের কথাবার্তা বলে, যদিও অত মানে ব্যাখ্যা এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, তবু দিচ্ছি, মানে মাঝে মাঝে মধ্যে খারাপ লাগে কথাটা। আমি পেড ব্যাচের প্রমোশন করলেও সেখানে শুধু পেড ব্যাচের প্রমোশন করি না, অর্থাৎ ক্লাসটা অন্তত দেখাই। এই যে তোমাকে 15-16 মিনিটের যে ভিডিও দিলাম, এই 15-16 মিনিটের ভিডিওতে যে কাজটুকু হবে যদি ভালো করে নিতে পারো, সেটা তুমি কোনো একটা এফিসিয়েন্ট টিচারের কাছে পড়েও এই জিনিসটা তোমাকে 1 সপ্তাহ লাগবে শিখতে। তো যাই হোক, ওটা অত তর্ক বিতর্কের হয়তো একটু গর্বের কথা, অহংকারের কথা হয়ে গেল, এগুলো ভেবে লাভও নেই। তো আরেকটা জিনিস তো, যে পেড ব্যাচ বা এরকম ক্লাস দিলে ভিউজ হয় না, ঠিক আছে, কারণ দেখে না, কারণ বেশিরভাগ স্টুডেন্ট এই ব্যাপারগুলোকে নিতেই পারে না। ওরা শুধু চটকদারি, মানে যেটা সরাসরি পাবে, হয়তো রিপোর্ট রাইটিং একটা কমন যাতে পেয়ে যায়, এরকম একটা ব্যাপার, যে একটা রিপোর্ট রাইটিং দেওয়া হলো যাতে কমন পেয়ে যায়, এই কোনো একটা ম্যাথ করানো হলো, এই ম্যাথটা যেন চলে আসে, এই জিকের কোশ্চেনটা যেন চলে আসে, এরকম একটা ভাবনা ভাবে। বা ডেসক্রিপটিভ প্রিপারেশনে সিরিয়াস ক্যান্ডিডেট খুব কম পরিমাণে থাকে। তো এই কারণের জন্য আর পসিবল নয়, সম্ভব হয় না সেটা। যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছে, যারা পরীক্ষা প্রস্তুতিকে বোঝো বা এই ক্লাসগুলোর মর্যাদা যদি দিতে পারো, জানো, তাহলেই অ্যাডমিশন নাও। কারণ আমার পরিবার খুব ছোট, ঠিক আছে, আমি প্রচুর মানে স্টুডেন্ট নিয়ে নিয়ে আমি মানে একটা আবর্জনা নিয়ে বোঝাই করতে চাই না। যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা বোঝো ব্যাপারটাকে, পড়বে, তারাই এখানে অ্যাডমিশন নিতে পারো। তো নতুন ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছে, 7797942774 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।